মেট্রো রেলের স্বপ্ন বাস্তবের দৃষ্টিসীমায়। রাজধানীর উত্তরা থেকে মিরপুর পর্যন্ত আনুষ্ঠানিক ট্রায়াল রান, উচ্ছ্বসিত নগরবাসী। খুবই ভালো লেগেছে। অবশ্যই আমার ট্রেনটাকে উঠতে মন চাচ্ছিল। চোখের সামনে দিয়ে মেট্রো রেল দেখতে পেরেছি, অনেক ভালো লেগেছে। এখন মনে হচ্ছে যে একটা বেটার ফিউচার হবে। কক্সবাজারে সাগরের বুকে দেশের সবচেয়ে বড় রানওয়ে নির্মাণ শুরু হবে। আন্তর্জাতিক ফ্লাইটের রিফুয়েলিং পয়েন্ট, বৈশ্বিক যোগাযোগের কেন্দ্রে পরিণত হওয়ার আশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের মিছিলে ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ। জিয়াউর রহমানের সমাধি ইস্যুতে আওয়ামী বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনা। ডেঙ্গুর নতুন ধরনে মায়ের দুধ পান করেও আক্রান্ত হচ্ছে শিশুরা, সতর্ক থাকার আহ্বান। কোভিড টিকার অপেক্ষায় থাকাদের প্রথম ডোজ নিশ্চিতেই লাগবে 3 মাস। এবং বিপদসীমার উপরে বইছে পদ্মা যমুনার পানি। বগুড়ায় 4 উপজেলার চরাঞ্চল প্লাবিত, বাড়িঘরে কোমর পানি, নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। মেট্রো রেলের স্বপ্ন এখন বাস্তব। বাংলাদেশে প্রথম ট্রায়াল রানে চলল বৈদ্যুতিক ট্রেন। সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধনের পর চলে রাজধানীর উত্তরা থেকে মিরপুর পর্যন্ত। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ডিসেম্বরে খুলে দেয়া হবে জনসাধারণের জন্য। স্বপ্নযাত্রার বিস্তারিত জানিয়েছেন রিপোর্টার রাশেদ লিমন ও রাশেদ বাপ্পি। ছবি তুলেছেন সালাউদ্দিন লিয়া, মিজানুর রহমান ও বাবুল মিয়া। নতুন এক স্বপ্নযাত্রার শুরু। ঘড়ির কাঁটায় বেলা 11:50। ডিপো থেকে বেরিয়ে ভায়াডাক্টের পথে স্বপ্নের মেট্রো রেল। মিনিট দুয়েক বাদে সে মাহেন্দ্রক্ষণ। সবুজ পতাকার সংকেত যেন জানিয়ে দিল এগিয়ে যাও বাংলাদেশ। অগ্রযাত্রার এই পথের সারথি রাজধানীবাসীর দীর্ঘদিনের জমে থাকা আকাঙ্ক্ষা আর অপেক্ষা। শুরু হলো আনুষ্ঠানিক ট্রায়াল রান। আর বাকি কয়েকটা ধাপ, তারপরেই স্বপ্নটা ধরা দেবে হাতের মুঠোয়। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল 20.1 কিলোমিটার, এই পথে থাকবে 16টি স্টেশন। এরপর আরও 1.5 কিলোমিটার পথ যুক্ত করবে কমলাপুর। প্রথম দিনে এই আনুষ্ঠানিকতায় উত্তরা উত্তর, মধ্য ও উত্তরা দক্ষিণ পেরিয়ে গন্তব্য পল্লবী। প্রথম পর্যায়ে 6 মাসে এই পারফরমেন্স টেস্ট, 3 মাসের সমন্বিত ট্রায়াল, 5 মাসের যাত্রীবিহীন পরীক্ষা শেষে বাণিজ্যিক কার্যক্রম। সমান্তালে চলবে বাকি কাজও। আর এই কর্মযজ্ঞ শেষে আনুষ্ঠানিক উদ্বোধন 2022-এর বিজয়ের মাসে। সমালোচকরা সমালোচনা করবে, অপপ্রচার করবে, কিন্তু আমরা জবাব দেব কাজ দিয়ে। আগামী বছর জুনে আমরা পদ্মা সেতুর উদ্বোধন হবে, এরপর কর্ণফুলী শেখ মুজিবুর রহমান টানা, এবং বছর শেষে ইনশাল্লাহ শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প এমআরটি লাইন 6 তিনি নিজেই শুভ উদ্বোধন করতে পারবেন। প্রথম দিনের পারফরমেন্স টেস্টের গতি ছিল 25 কিলোমিটার। এক নতুন অগ্রযাত্রার শুভ সূচনা। শেষ হাসিটা হাসতে হয়তো অপেক্ষা করতে হবে আসছে বছর ডিসেম্বর পর্যন্ত। এই যাত্রায় প্রথম পর্বের এই আনুষ্ঠানিকতার শেষ প্রান্তে, অর্থাৎ 4.5 কিলোমিটার দূরে রয়েছেন সহকর্মী রাশেদ বাপ্পি। অবশেষে দৃষ্টি সীমানায় স্বপ্নের মেট্রো রেল। উত্তরার দিয়াবাড়ি ডিপো থেকে 11:52 যাত্রা করে প্রথমে উত্তরা উত্তর, পরে উত্তরা সেন্টার হয়ে ট্রেন পৌঁছায় উত্তরা দক্ষিণ স্টেশনে। ধীরে ধীরে স্বপ্ন ট্রেন এগিয়ে আসতে থাকে মিরপুরের পল্লবী স্টেশনের দিকে। আর একটু একটু করে অবসান হতে থাকে আশপাশের সুউচ্চ ভবনের ছাদে দীর্ঘ সময় ধরে অপেক্ষমান মানুষের প্রতীক্ষার। হুইসেল বাজিয়ে ট্রেনের ভেতর থেকে হাত নেড়ে এলাকাবাসীকে শুভেচ্ছা জানান পরীক্ষামূলক মেট্রো যাত্রার অংশীদারেরা। এলাকাবাসীও ফেটে পড়েন উল্লাসে। ট্রেনটা গেল তখন আমার খুব ইচ্ছা হয়েছিল ট্রেনটা উঠি, ট্রেনটা আমাকে নেয় নাই। এতদিন তো শুধু দেখেছি যে বাস্তবায়ন হচ্ছে, যাই হোক এখন চোখের সামনে দিয়ে মেট্রো রেল আপনার দৃশ্যমান হয়েছে। এখন মোটামুটি আমরা অনেক খুশি। খুবই ভালো লাগতেছে, বিকজ
আমরা এটার জন্য কিন্তু কষ্ট অনেক করলাম। মেট্রো রেলের জন্য রাস্তাঘাটের যে অবস্থা ছিল আমরা অনেক কষ্ট করছি। এখন মনে হচ্ছে যে একটা বেটার ফিউচার হবে। সোয়া 12টার দিকে ট্রেন পৌঁছায় মিরপুরের পল্লবী স্টেশনে। এরপর কিছুক্ষণ অপেক্ষা শেষে ট্রেন আবার ফিরতি যাত্রা করে উত্তরার দিয়াবাড়ি ডিপোর উদ্দেশ্যে। এই জিনিসটা হয়েছে আমাদের মনে করেন এখন আসা যাওয়ার জন্য খুবই মনে করেন কি ভালো হবে। মিরপুর থেকে আপনার মসজিদ পর্যন্ত যেতে আগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতো। যদি একদম ফুললি কার্যক্রম শুরু হয়ে যায় সেক্ষেত্রে মানুষ 20 থেকে 25 মিনিটের মধ্যে মসজিদ যেতে পারবে। মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন আশার সঞ্চার করেছে রাজধানীবাসীর মনে। পাশাপাশি বৈদ্যুতিক ট্রেনের যুগে বাংলাদেশের এই প্রবেশে খুশি সারা দেশের আপামর জনতা। এবার আর চুপি সারে নয়, অনেকটা ঢাকঢোল পিটিয়ে হুইসেল বাজিয়ে রাজধানীবাসীকে অভিবাদন জানিয়ে গেল স্বপ্নের মেট্রো রেল। যদিও এই স্বপ্নযাত্রার পূর্ণতা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়, তবুও আজকের এই পরীক্ষামূলক যাত্রা বার্তা দিয়ে গেল উন্নয়ন, অগ্রগতি আর সম্ভাবনায় অপ্রতিরোধ্য এক বাংলাদেশের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে সাগরের বুকে দেশের সবচেয়ে বড় রানওয়ে নির্মাণের কাজ শুরু হলো। সকালে ভিডিও কনফারেন্সে উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে বৈশ্বিক যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে কক্সবাজারকে। বিমানের রিফুয়েলিং পয়েন্ট হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জেলাটি। এ সময় বিদেশিদের জন্য কক্সবাজারে আলাদা পর্যটন এলাকা তৈরি করা হবে বলেও জানান তিনি। কক্সবাজার দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এই জেলা প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি। সাগর, পাহাড়, উপকূলীয় দ্বীপ আর বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত সমৃদ্ধ এই জেলার সামনে অবারিত সুযোগ আঞ্চলিক পর্যটন হাবে পরিণত হওয়ার। ভৌগোলিক অবস্থার ফলে কৌশলগত গুরুত্বে পুরো কক্সবাজারকে ঢেলে সাজানোর মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এটি বাস্তবায়িত হলে নীল জলরাশি ছুঁয়ে বিমান ওঠানামার সুযোগ তৈরি সময়ের ব্যাপার মাত্র। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন আমি ঘোষণা করছি। নান্দনিক এই প্রকল্প সহ পুরো কক্সবাজার ঘিরে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, এটি হবে অর্থনৈতিকভাবে লাভবান হবার নতুন সম্ভাবনা। পাশ্চাত্য থেকে প্রাচ্যে বা প্রাচ্য থেকে পাশ্চাত্যে যত প্লেন যাবে খুব স্বল্প সময়ে এখানে এসে নামতে পারবে, রিফুয়েলিং করতে পারবে, যেতে পারবে। আর পাশাপাশি আমাদের এত চমৎকার করে আমরা কক্সবাজারকে সাজাবার পরিকল্পনা নিয়েছি। আমাদের কক্সবাজার এটাকে আরও আধুনিক সুন্দর পর্যটন কেন্দ্র আমরা করব বিশ্বমানের। শেখ হাসিনা বলেন, ভবিষ্যতের কক্সবাজার হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তাই আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তুলতে বহুমাত্রিক পদক্ষেপ নিচ্ছে সরকার। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি তাদের সাথে আমাদের যোগাযোগটা বাড়াতে হবে। যোগাযোগ হলে আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে। আমরা শুধু এই পশ্চিমাদের দিকে মুখ করে থাকবো না। এই যে মানে স্যান্ডি বিচ যাকে বলে, এটা খুব কম আছে পৃথিবীতে। সেখানে আমরা বিদেশিদের জন্য স্পেশাল জোন করে দেব, যেখানে শুধু বিদেশিরা আসতে পারবে এবং তারা যেতে পারবে। জাতির পিতাকে হত্যার পর ক্ষমতা দখলকারীদের শাসনামলে মানুষ উন্নয়নের মুখ দেখেনি বলেও আক্ষেপ সরকার প্রধানের। জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া এরা কেউই বাংলাদেশের স্বাধীনতাও বিশ্বাস করে না, বাংলাদেশের সাধারণ মানুষের উন্নতিতেও বিশ্বাস করে না। তাই যদি করতো তাহলে 12 বছরের মধ্যে আমরা যেটা করতে পেরেছি 21 বছরে তাহলে তারা করতে পারতো, করেনি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে নির্মাণের আনুষ্ঠানিক যাত্রায় খুশির জোয়ারে ভাসছে সৈকত শহরের মানুষ। আঞ্চলিক আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পর্যটন শিল্প বিকশিত হবে আন্তর্জাতিক মানে, সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান, এমনটাই আশা স্থানীয়দের। কক্সবাজারকে ঘিরে বাড়ছে স্বপ্ন ও পরিকল্পনার পরিসর। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিল্প সংশ্লিষ্ট সব খাতেই উন্মোচিত হওয়ার অপেক্ষায় নতুন দিগন্ত। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পর্যটন খাত। অর্থ, বাণিজ্য ও কর্মসংস্থানের পাশাপাশি অঞ্চলভিত্তিক উন্নয়নের স্বপ্ন দেখছেন সৈকত শহরের মানুষ। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সাগরে সম্প্রসারণ কাজের উদ্বোধন হওয়ায় তাদের মাঝে বইছে খুশির বন্যা। এটা আমি মনে করি আমাদের জন্য এত বড় উপহার আর হতে পারে না। আমাদের রানওয়ে সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বিমানবন্দরের যে শুভ উদ্বোধন হয়েছে, এটার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের কক্সবাজারকে
আধুনিক পর্যটন নগরী করার জন্য ওনার চিন্তা এবং চেতনা। বিদেশি পর্যটকদের যে অবকাঠামোগত সুবিধা, তার প্রাথমিক কাজ হচ্ছে যে ইন্টারন্যাশনাল একটি এয়ারপোর্ট। কক্সবাজারের অর্থনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব কিছুর মানোন্নয়ন ঘটবে। দেশের দীর্ঘতম রানওয়ে নির্মিত হলে কক্সবাজার বিমানবন্দর ঘিরে তৈরি হবে এভিয়েশন হাব, পরিণত হবে প্রাচ্য এবং পাশ্চাত্যের অন্যতম সেতুবন্ধন। এমনটাই মনে করেন পর্যটন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে মেক্সিকোর প্লেন আমাদের দেশকে ক্রস করে, সেখানে এটা একটা ভবিষ্যৎ সম্ভাবনা আছে। যেমনটি নাকি এখন দুবাই মানে ইউএইতে হয়, যেমনটি হয় সিঙ্গাপুরে হয়, সেভাবেই আমরা আশা করছি যে আমাদের এই লোকেশনের জন্য আমরা হয়তোবা আমাদের এই দেশে বেশিরভাগ অনেক এয়ারলাইন্সই এই রিফিলিংয়ের জন্য এখানে আসবে। এটা থেকে আমরা একটা বড় ধরনের ইনকাম আছে। তারপরে যারা যায় এই গন্তব্যে যদি তারা নাও নামে, তাদের ফুয়েলিংয়ের জন্য তারা কিন্তু এখানে নেবে, যে সুযোগটা অন্যান্য এয়ারপোর্ট নিচ্ছে। কক্সবাজার বিমানবন্দর ঘিরে সম্প্রসারিত রানওয়ে নির্মাণে 1568 কোটি 86 লাখ টাকার পুরোটাই অর্থায়ন করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সময় সংবাদ, কক্সবাজার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের বিক্ষোভ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় তাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ। তারা বলছেন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে ছাত্রদল। সংগঠনের কয়েকজন নেতার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ শুরু করে ছাত্রদল। ছাত্রদলের অভিযোগ, মিছিলটি শামসুন্নাহার হলের সামনে আসলেই অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ। ছাত্রদলের দাবি, হামলায় তাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই এ হামলা বলেও দাবি সংগঠনটির। ক্যাম্পাসের ছাত্র সংগঠন ছাত্রলীগ সরাসরি মোটরসাইকেল মহড়া দিয়ে দেশীয় অস্ত্র লাঠি সুটা নিয়ে আমাদের উপরে বিনা কারণে হামলা করেছে। হামলার দায় অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে ছাত্রলীগ। তাদের দাবি, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়াতে চায় ছাত্রদল। তাদের সমস্ত কর্মসূচি সাধারণত সহিংস কর্মসূচি হয়ে থাকে। নিজেদের মধ্যে বিভাজনে লিপ্ত থাকা এটিও তাদের সাংগঠনিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। এটির সঙ্গে ছাত্রলীগের দলীয় সাংগঠনিক কোনো সম্পৃক্ততার সুযোগ নেই, বরং সাধারণ শিক্ষার্থীরা তাদের মধ্যে যে অশুভ অপশক্তির মধ্যে প্রতিরোধের যে চেতনা রয়েছে, সেই জায়গা থেকে তারা রাজনৈতিক প্রতিবাদ করেছে। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবিও জানিয়েছে ছাত্রদল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জিয়াউর রহমানের সমাধি ইস্যুতে আজও সরগরম দেশের রাজনীতি। আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের পাল্টাপাল্টে কর্মসূচিতে উত্তেজনা ছড়ায় উচ্চ আদালতে। এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেছেন, জিয়ার কবর সহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেবে সরকার। আর জিয়া প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী। জিয়ার সমাধি নিয়ে বিতর্কের জেরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনের সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে আওয়ামী লীগ বিএনপিপন্থী আইনজীবীদের মুখোমুখি এই অবস্থান। এ সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে, উত্তেজনা ছড়ায় আদালত প্রাঙ্গণে। আওয়ামী লীগের আইনজীবীদের দাবি, সমিতিকে রাজনৈতিক কার্যালয় বানাতে দেয়া হবে না। পাল্টা জবাব দিয়েছেন বিএনপির আইনজীবীরা। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এমন একজন বীর সেনানী এবং সফল রাষ্ট্রনায়ক সম্পর্কে তার চরিত্রে কালেমালাপনের যে অপচেষ্টা অতি সম্প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে করা হয়েছে, সেটি অত্যন্ত বিভ্রান্তিমূলক এবং ইতিহাসের মীমাংসিত সত্যের বিকৃতি। রাজনৈতিক দলের মত প্রকাশ করার মতো সস্তা রাজনীতি করে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করার চক্রান্ত শুরু করা হলো। এদিকে জাতীয় সংসদ ভবনের মূল নকশার বাইরে জিয়াউর রহমানের সমাধিসহ সব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আর আইনমন্ত্রীর প্রশ্ন, জিয়া প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা তা নিয়ে। বিএনপির জেনারেল সেক্রেটারি সাহেব নাকি বলেছেন তিনি জিয়াউর রহমানের লাশের ছবি দেখেছেন। তাকে চ্যালেঞ্জ দিচ্ছে, জিয়াউর রহমানের ছবি যদি আপনি দেখে থাকেন মৃত, তাহলে সেটা জাতির সামনে প্রকাশ করুন। জিয়াউর রহমানকে প্রমাণ করতে হবে যে সে প্রকৃত মুক্তিযোদ্ধা। তার কারণ হচ্ছে তার কর্মকাণ্ডে ভারতে যাওয়া ছাড়া, জেড ফোর্স নামের একটা ভুয়া বাহিনী ছাড়া এই
তার কর্মকাণ্ডে আমরা কখনো দেখি নাই যে তিনি মুক্তিযুদ্ধের চেতনা লালন করতেন। বিএনপির প্রতিষ্ঠাতার কবরে তার লাশ আছে কিনা তা নিয়ে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর ডেঙ্গুর নতুন ধরন সেরোটাইপ 3-তে আক্রান্ত হচ্ছেন বেশিরভাগ মানুষ। এ ধরনের শিশুদের অবস্থাই বেশি জটিল হয়ে পড়ছে। এমনকি এডিসের জীবাণু বহনকারী মায়ের দুধ পান করেও শিশুদের আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে, এমন তথ্য দিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। আইসিইউ থেকে সাধারণ শয্যা, প্রতিটি আসনে এখন ডেঙ্গু আক্রান্ত শিশু। এমন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। গড়ে 8 থেকে 10 জন রোগী ঢাকা শিশু হাসপাতালে আসছে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে। চিকিৎসকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গুতে আক্রান্ত হলে হাসপাতালের কোনো বিকল্প নেই। ওনারা দেখে যে আপনার বাচ্চার তো কন্ডিশন ভালো না, আপনার 4টা ডোনার রেডি রাখেন আর হলো গিয়ে আইসিইউ রেডি রাখেন। যদি কখনো মনে হয় যে প্রস্রাবটা কমে যাচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়তেছে, বা মনে করেন ইমিডিয়েটলি হাসপাতালে আসতে হবে। হাসপাতালে আসতে যেন দেরি না হয়। এমন পরিস্থিতিতে ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং এর তথ্য উন্মোচন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। সংস্থাটি বলছে, এবার বেশি ছড়িয়েছে সেরোটাইপ 3 ডেঙ্গু, যেখানে রোগীর পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। মায়ের বুকের দুধ পান করার মাধ্যমে শিশুদের আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে এ ধরনের। বিশ্লেষণকৃত নমুনা সমূহ পর্যবেক্ষণের মাধ্যমে জানা যায় উক্ত নমুনা ডেঙ্গু ভাইরাসের ডেনভি3 অর্থাৎ সেরোটাইপ 3 এর অন্তর্গত। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ডেঙ্গুর ভয়াবহতার জন্য জনগণের অসচেতনতা যেমন রয়েছে, তেমনি সময় মতো উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন এপ্রিল মে থেকে যে উদ্যোগ নেওয়া দরকার মশা বংশবৃদ্ধির নিধনে, সেটি যেমনি কার্যকর করছে না। যথোপযুক্ত মশক নিধনের ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে তাদের এবং সেই সঙ্গে নিয়মিততা পরিবীক্ষণে তাদের গাফিলতি রয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 28 আগস্ট থেকে সপ্তাহব্যাপী আবারও অভিযান শুরু করেছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশে আজও 100-র নিচেই আছে করোনায় মৃত্যু। সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 89 জন। এদিকে দিন গড়ানোর সাথেই বাড়ছে টিকার SMS পেতে বিপুল সংখ্যক মানুষের অপেক্ষা, উৎকণ্ঠা। নিবন্ধনের পরও টিকা না পাওয়া মানুষ এখন প্রায় 2 কোটি। এ অবস্থায় অপেক্ষমানদের টিকার প্রথম ডোজ পেতে সময় লাগবে 3 মাসের মতো। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। কেন্দ্রে কেন্দ্রে দিন দিন বাড়ছে টিকা প্রত্যাশীদের ভিড়। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে কোনো দিন প্রয়োগ হচ্ছে 5 লাখের বেশি টিকা। কিন্তু চাহিদার বিপরীতে এ সংখ্যাও যথেষ্ট নয়। রাজধানীর অনেক স্থানে নিবন্ধনের পর কেউ 1 মাস, কারো বা অপেক্ষার পালা 1.5 থেকে 2 মাস। আসছে না টিকার জন্য SMS। গত মাসের 26 তারিখে 7 জনের জন্য নিবন্ধন করেছি, কিন্তু একজনেরও SMS এখনো আসেনি। রেজিস্ট্রেশন করার পর আমি টিকিট নিতে পারতেছি না, তো এর মধ্যেও তো আমি আক্রান্ত হতে পারি। গত মাসে করেছি, SMS আসেইনি, আমাদের পরিবারেরও কেউ পায়নি। আমরা তো টেনশনে আছি, কি পাবো কি পাবো না। গভর্নমেন্টের কাছে দাবি আমার SMSটা তাড়াতাড়ি আসে, আমি জানি টিকা দিতে পারি। দেশে এখন পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছেন 3,73 লাখের বেশি মানুষ। এর মধ্যে অন্তত 1 ডোজ হলেও পেয়েছেন এমন মানুষের সংখ্যা 1,81 লাখ। অর্থাৎ নিবন্ধনের পর টিকার অপেক্ষায় এখন প্রায় 2 কোটি মানুষ। অথচ দিনে প্রথম ডোজ দেওয়া হচ্ছে 2 থেকে 2.5 লাখ। এ হারে টিকা দেওয়া হলে বর্তমানে নিবন্ধিত ব্যক্তিদের প্রথম ডোজ নিশ্চিতই সময় লেগে যাবে 3 মাসের মতো। অন্যদিকে দেশে বর্তমানে টিকার মজুদ 66 লাখের মতো। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে সরবরাহ অব্যাহত থাকায় টিকার কোনো সংকট হবে না। তবে কেন্দ্রের সক্ষমতার তুলনায় বেশি নিবন্ধনের কারণে জট তৈরি হয়েছে। সেক্ষেত্রে টিকাদান কার্যক্রমের পরিসর বাড়ানোর ভাবনা অধিদপ্তরের। কেন্দ্রের একটি নির্দিষ্ট সক্ষমতা আছে, সেই সক্ষমতা অনুযায়ী কিন্তু তারা SMS প্রদান করে। যে কেন্দ্রগুলো বা স্টেশনগুলো আছে সেগুলোর সংখ্যা কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। বুথ বাড়ানো নির্ভর করবে প্রতিটি প্রতিষ্ঠানের কর্মীর উপরে। মহামারী থেকে সুরক্ষায় দেশের 80% মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করেছেন নীতি নির্ধারকরা। এর মধ্যে চলতি বছরই 7 কোটি মানুষকে টিকা দিতে চায় সরকার। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, রাজধানীর বাড্ডা থেকে নিষিদ্ধ আনসার আল ইসলামের নারী জঙ্গি গ্রেফতার। সামাজিক মাধ্যমে ছড়াতো উগ্রবাদী মতবাদ, অনুসারী 25,000-এর বেশি। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পদ্মা ও যমুনা নদীতে বাড়ছে পানি। বগুড়ার সারিয়াকান্দি সহ 3 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
বাড়িঘরে কোমর পানি তলিয়ে গেছে ফসলি জমিও। এদিকে শরীয়তপুরেও শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বেড়েছে যমুনার পানি। এতে বগুড়ার সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলা উপজেলার 12টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। প্রয়োজনীয় সামগ্রী সহ গবাদি পশু নিয়ে নৌকায় করে উঁচু জায়গায় আশ্রয়ের খোঁজে ছুটছেন অনেকেই। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর দিন পার করছেন শত শত পরিবার। পানির মধ্যে বাড়ি ঘর পড়ে গেছে, মুরগি গেছে, আমরা এখন কি করবো? বন্যা আসে কোনো সাহায্য পা নাই। সরকার এখন পর্যন্ত কোনো সহযোগিতা পায়নি। 2 টন চাউল পাচ্ছি, কিন্তু এখন দোয়ার সাহস পাচ্ছি না। দ্রুত দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তাদের পয় নিষ্কাশন, সুপেয় পানি এবং স্বাস্থ্য বিভাগের মাধ্যমে স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে। পদ্মার পানি শরীয়তপুর পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জাজিরা ও নড়িয়া উপজেলার 10টি ইউনিয়নের 45টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে গ্রামের সড়কগুলো। নাই, কোনো কিছু নাই, আটতে পারি না, চলতে পারি না, যাইতে পারি না, নৌকা নাই। প্রধান সড়ক ছাড়া যে রাস্তাগুলি আছে পানিতে তলিয়ে গেছে। পানির নিচে বেশিরভাগ এলাকার ফসলি জমি। এতে আগাম ফসলের বীজতলা নষ্টের দুশ্চিন্তায় দিশেহারা কৃষক। আহসানুল করিম, সময়। একটি গোষ্ঠী বঙ্গবন্ধুকে খাটো করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। স্বাধীনতার 50 বছর অতিক্রান্ত হওয়ার পরও বঙ্গবন্ধুকে খাটো করার অপচেষ্টা চালানো হয় এবং স্বাধীনতার খলনায়কদেরকে নায়ক বানানোর চেষ্টা করা হয়। স্বাধীনতার পরাজিত অপশক্তিকে নিয়ে রাজনীতি করছে বিএনপি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতি ঘটাচ্ছেও বিএনপি এবং তাদের সাথে সংশ্লিষ্ট যে অপশক্তি স্বাধীনতার ইতিহাস বিকৃতি করে, তারা এই দেশে রাজনীতি করার আসলে অধিকার রাখে না। সময় সংবাদে আরও থাকছে। ক্যাসিনো কাণ্ডের পর এবার ম্যাচ ফিক্সিংয়ে জড়ালো আরামবাগ। প্রথম বিভাগে অবনমিত ক্লাব। বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ 14 ফুটবলার ও 4 কর্মকর্তা। রাজধানীর বাড্ডা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট। নাবিলা নামের ওই তরুণী উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। দেশে যে কটি জঙ্গি সংগঠন এখনও তৎপর তার মধ্যে অন্যতম আনসার আল ইসলাম। মাঝে মাঝে এই উগ্রবাদী দলটির পুরুষ সদস্যরা আটক হলেও এবারই প্রথম গ্রেফতার করা হয়েছে এক নারী সদস্যকে। জোবাইদা সিদ্দিকা নাবিলা নামের ওই নারী উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। সে ফেসবুক ও টেলিগ্রামে ভুয়া অ্যাকাউন্ট ও চ্যানেল খুলে নানা ধরনের উগ্র কন্টেন্ট ছড়াতো। তার 15টি অ্যাকাউন্টের ফলোয়ার 25,000-এরও বেশি। তার কন্টেন্টগুলোর মধ্যে অন্যতম হলো কিতাবুল জিহাদ, জিহাদ কেন প্রয়োজন, আইডি তৈরির উপায়, এমনকি নীরবে হত্যার কৌশল। রোববার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নাবিলা জিহাদের ময়দানে তার ভাষায় শহীদ হওয়ার জন্য প্রস্তুত ছিল। নাবিলার পরিবার তাকে ফেরাতে ব্যর্থ হওয়ার পর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু কোনো লাভ হয়নি। পরিবার আগে থেকেই কিছুটা অনুমান করতে পেরেছিল। পাত্রকে সে জানিয়েছে যে সে জিহাদের জন্য প্রস্তুত এবং জিহাদের ডাক আসলে সে জিহাদে যাবে এবং সম্মুখ সারিতে যুদ্ধ করে শহীদ হবে। এই বিষয়ে তার যদি এরও ওপিনিয়ন থাকে এবং একইভাবে পাত্রকেও তার সাথে জিহাদে শরীক হতে হবে, শহীদ হতে হবে। নাবিলার বাড়ি ভোলায়, সেখানে বসেই চালাতো জঙ্গি কার্যক্রম। পুলিশ বলছে নাবিলাকে আটকের মধ্য দিয়ে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। পুলিশ শরিয়াতের শত্রু, এই বিষয়গুলো সে শতবার এই কন্টেন্টগুলো শেয়ার করছে। তারপর আরও তাগুদের শাসন থেকে মুক্তির উপায় এবং ইসলামের জিহাদ এবং জিহাদের বিভিন্ন রকমের বইও সেই টেলিগ্রাম চ্যানেলগুলোতে আপলোড করেছে। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এক সপ্তাহের ব্যবধানে আবারও শক্তিশালী হারিকেনের কবলে যুক্তরাষ্ট্র। কিউবায় তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলের দিকে ধেয়ে আসছে 150 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন আইডা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। হারিকেন হেনরির রেশ কাটতে না কাটতেই আবারও ঘূর্ণিঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। দ্বীপরাষ্ট্র কিউবায় ধ্বংসযজ্ঞের পর মেক্সিকো উপসাগর হয়ে লুইজিয়ানা উপকূলের দিকে ধেয়ে আসছে আইডা। বর্তমানে ক্যাটাগরি 1 মাত্রা হলেও আঘাতের সময় এটি ক্যাটাগরি 4 মাত্রা হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার।
ঘূর্ণিঝড় মোকাবেলায় এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সরিয়ে নেওয়া হচ্ছে উপকূলের বাসিন্দাদের। প্রাথমিকভাবে লুইজিয়ানা উপকূলে আঘাত হানার পূর্বাভাস দেয়া হলেও টেক্সাস, মিসিসিপি, আলাবামা ও টেনেসি সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। হারিকেনের প্রভাবে দেখা দিতে পারে ভারী বৃষ্টিপাত। হারিকেন আইডাকে অতি ভয়ঙ্কর উল্লেখ করে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে কিউবায় তাণ্ডব চালায় আইডা। এতে প্রাণহানির খবর না পাওয়া গেলেও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি উপড়ে গেছে বহু গাছপালা, বিদ্যুৎহীন রয়েছে বহু মানুষ। এমন একটি দিনে হারিকেন আইডা আঘাত হানতে যাচ্ছে, যে দিনটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় ঘূর্ণিঝড় ক্যাটরিনা আঘাত হেনেছিল আজ থেকে 16 বছর আগে, অর্থাৎ 2005 সালের ঠিক এই দিনে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাতানো ম্যাচের প্রমাণ পাওয়ায় প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। একই সাথে নিষিদ্ধ করা হয়েছে ক্লাব সংশ্লিষ্ট 4 কর্মকর্তাকে। 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে ক্লাবকে। আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজ ক্লাবের দায়িত্ব নিয়ে সংঘবদ্ধভাবে ফুটবলারদের দিয়ে ম্যাচ পাতানোর কাজ করতেন, এমন প্রমাণ পেয়েছে ফেডারেশন। তাকে সহ 4 কর্মকর্তাকে আজীবন নিষিদ্ধ করেছে বাফুফে। বাকি 3 জন হলেন ম্যানেজার গওহর জাহাঙ্গীর রুশো, ফিটনেস ট্রেনার ভারতীয় নাগরিক মাইদুল ইসলাম শেখ, অ্যাসিস্ট্যান্ট টিম ম্যানেজার আরিফ হোসেন, পিসিও ভারতীয় নাগরিক সঞ্জয় বোস, গেম অ্যানালিস্ট ভারতীয় আজিজুল শেখকে 10 বছরের জন্য ফুটবল সংশ্লিষ্ট যে কোনো কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে এই কাজে জড়িত 14 ফুটবলারকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকারও প্রমাণ পাওয়া গেছে এই ক্লাবের বিপক্ষে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মেট্রো রেলের স্বপ্ন বাস্তবের দৃষ্টিসীমায়। রাজধানীর উত্তরা থেকে মিরপুর পর্যন্ত আনুষ্ঠানিক ট্রায়াল রান, উচ্ছ্বসিত নগরবাসী। খুবই ভালো লেগেছে। অবশ্যই আমার ট্রেনটাকে উঠতে মন চাচ্ছিল। চোখের সামনে দিয়ে মেট্রো রেল দেখতে পেরেছি, অনেক ভালো লেগেছে। এখন মনে হচ্ছে যে একটা বেটার ফিউচার হবে। কক্সবাজারে সাগরের বুকে দেশের সবচেয়ে বড় রানওয়ে নির্মাণ শুরু হবে। আন্তর্জাতিক ফ্লাইটের রিফুয়েলিং পয়েন্ট, বৈশ্বিক যোগাযোগের কেন্দ্রে পরিণত হওয়ার আশা। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।